ভালোবাসার মানুষজন তো এখন আরো বেড়ে গেছে, পরিধিটা অনেক বেড়েছে। তো সেটা কিরকম ভালো লাগা তোমার কাছে? এখন তো আমি উদাসীন হয়ে গিয়েছি। আমি বুঝেছি যে দেখো এই যে দীপান্বিতায় লক্ষ্মী পুজো হয় না, একটা লক্ষ্মীকে অবহেলা করে ভাগিয়ে দিয়ে আর একটা লক্ষ্মীকে নিয়ে আসা হয়। তোমার হয়তো স্ট্রাগল এখনো করতে হচ্ছে। পৌঁছে গেছি বললে কিন্তু যাত্রা থেমে যায়। এখনো পৌঁছে চলছে, যায় না কেউ। হ্যাঁ, মানে এখনো চলছে এবং স্ট্রাগল বোধহয় প্রতিনিয়ত করতে হয়। প্রতিনিয়ত এখন করতে হয়। স্ট্রাগলটা যেমন মনে করো গরুর গাড়ির একটা স্ট্রাগল আছে, আবার ফ্লাইটেরও একটা স্ট্রাগল আছে। এখন মেঘেদের সাথে ফ্লাইট আরো বেশি করে ট্রান্স ওমেন বা ট্রান্সদের রিপ্রেজেন্টেশন প্রয়োজন। তা আমাদের ট্রান্সজেন্ডার ওই ছোট্টবেলা থেকেই তাদের ছুঁচ ঢুকিয়ে মালা বানিয়ে রেখে দেয়। ও যখন ফোটে তখন ও আর নড়তে চড়তে পারে না, মালায় আটকে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা। কি করে ওদের রিপ্রেজেন্টেশন দেখতে পাবে তুমি? এই যে তুমি যে ঘটনাগুলোর কথা বললে বা যে এই স্ট্রাকচারের কথা বললে, এখান থেকে কোনোভাবে বেরিয়ে আসা সম্ভব নয়। মানে একেবারেই এই স্ট্রাকচার থেকে বেরোতে গেলে যেটা হতে হবে সেটা ওই বৈদেশিক মুদ্রার উপর লোক করে বসে আছে। আমরা তো এখন নিজেরা বিদেশ হতে পারিনি। তোমার কাছে ভালোবাসা কি? মানে এই কারণে আমি জিজ্ঞেস করছি, ধরো তুমি বেশ কয়েকবার সম্পর্কে গেছো, বিয়েও করেছো। হ্যাঁ হ্যাঁ, বলতে পারো সম্পর্ক 3 বার বিয়ে হয়েছে। হ্যাঁ, যে কোনো কারণে হোক ভেঙে গেছে, হয়েছে। না, ভেঙে তো যাবেই, মানে ভেঙে যাওয়ার কারণও আছে। তার তো ধান্দায় আসে না। মানে এসেছিল আমার কাছে, মজা করতে এসেছিল, বিদ্রুপ করতে এসেছিল, আমাকে ফাঁসিয়ে দিতে এসেছিল, আমাকে জেলে ভরতে এসেছিল। তো কি করবে বলো? মানবীদি, একসময় বহু মানুষের কাছ থেকে অবহেলা পেয়েছো, তারপর হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়, তাদের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছ। আর ভালোবাসার মানুষজন তো এখন আরো বেড়ে গেছে, পরিধিটা অনেক বেড়েছে। তো সেটা কিরকম ভালো লাগা তোমার কাছে? ভালো লাগা বলতে এখন তো আমি উদাসীন হয়ে গিয়েছি। আমি বুঝেছি যে দেখো এই যে দীপান্বিতায় লক্ষ্মী পুজো হয় না, একটা লক্ষ্মীকে অবহেলা করে ভাগিয়ে দিয়ে আর একটা লক্ষ্মীকে নিয়ে আসা হয়। বলে না যে একটা অলক্ষ্মী আর একটা নাকি শুভ লক্ষ্মী। হ্যাঁ, আমি আমার মুখ্যমন্ত্রীকেও দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছি এবং ওনার আগের জীবনটাও দেখেছি। হ্যাঁ, মানে আমি যখন ভীষণ, মানে সকলে আমাকে যখন টিটকারি করছে এ করছে, তা আমাকে বলতো তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তুমি পাগলি, এইসব বলতো। হ্যাঁ, মানে আমি কলেজের কথা বলছি, এটা আমি তোমাকে বলছি ওই 2003-4 ওই সময়টার কথা, যখন আমি চেঞ্জ করছি। তখন আমি প্রেরণা পেতাম যে হ্যাঁ ওই মহিলা তো, আমি একবার বলেও ফেলেছিলাম ক্লাসে এবং তারপর আমাকে জবাবদিহি করতে হয়েছিল স্টুডেন্ট ফেডারেশনের কাছে যে কেন আমি এই কথাটা বলি। তারা ভাবলো যে আমি রাজনৈতিক প্রচার করছি। তা তো নয়, আমার কোনো রাজনীতির রঙও নেই, আর আমাদেরকে নেয়ও না কোনো রাজনৈতিক দল, নিতে চায় না। নেবে কিভাবে করে বলো তো? ওই ব্যবহার করার জন্য কোনো কোনো দল দেখছি ইদানিংকালে নিচ্ছে, কিন্তু সুস্থভাবে আসলে নিতে গেলে তো আমার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। আমাকে তো সুস্থ মানুষ হতে হবে। তো সেই সুস্থতা তো একজন প্রমাণ করলে হবে না, সকলকে প্রমাণ করতে হবে। তা সেই বলছি যে আমাদেরও চোখের সামনে কিন্তু আছে যে মানুষকে তিতিবিরক্ত করে আমার পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খ্যাপাসে। এবং এখনও দেখি যে এত মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকার পরও তারা যেভাবে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায়, মানে এত কুৎসিতভাবে তাকে আক্রমণ করা হয়, তা আমি ভাবি উনি যদি এগুলো নিতে পারেন, ওনার থেকে শিখি আমি প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আমি বা কেন নিতে পারবো না? আমাকেও তো নিতে, আমাকেও আক্রমণ করে, আমাকেও অনেক কিছু বলে টলে। তা আমি এগুলো থেকেও শিখি, জানি আমি তো তার কাছে কিছু না, তিনি তো কত বড় জায়গায় আছেন। তা সেইটা দেখেছি যে কোনো মানুষ যদি তিনি তার মাথা তুলতে চান বা তিনি মানুষকে ভালোবাসতে চান, তার জন্য এরা রবীন্দ্রনাথও দেখিয়ে গেছেন, বিসর্জনে দেখিয়েছেন। বারবার ওই যখন বলবে ওই তোমার বৈরাগী যে বটু কবিরাজ বলছে যে তোমার গায়ে লোকে থুতু দেবে, ও গায়ে মাটি দেবে, তারপরও কি তুমি পারবে এটা করতে? তখন ও বলছে হ্যাঁ আমি পারবো। এবং ধনঞ্জয় বৈরাগী বলছে হাটে ঘাটে বাটে করি খেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। এইগুলো থেকেই তো আসে যে আমাকে আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। একদম। আচ্ছা,
তুমি এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছো, তোমার হয়তো স্ট্রাগল এখনো করতে হচ্ছে, পৌঁছে গেছি বললে কিন্তু যাত্রা থেমে যায়, থেমে মানে যায়, এখনো পৌঁছে চলছে, যায় না কেউ। হ্যাঁ, মানে এখনো চলছে, এবং স্ট্রাগল বোধহয় রয়েছে। প্রতিনিয়ত করতে আরে হয়, বাবা, হ্যাঁ। প্রতিনিয়ত এখন করতে হয়। স্ট্রাগলটা যেমন মনে করো গরুর গাড়ির একটা স্ট্রাগল আছে, আবার ফ্লাইটেরও একটা স্ট্রাগল আছে। এখন মেঘেদের সাথে ফ্লাইট, মেঘ বৃষ্টির কিন্তু সাথে, স্ট্রাগল থাকবেই, কিন্তু স্ট্রাগল থাকবে। একদম। কিন্তু তোমার কি মনে হয় নানান ফিল্ডে, ধরো তুমি রয়েছো একাডেমিক দিকে, অন্যান্য সমস্ত ফিল্ডে আরো বেশি করে ট্রান্স ওমেন বা ট্রান্সদের রিপ্রেজেন্টেশন প্রয়োজন? দেখা যাবে না তো। আমি সেদিনকে ফুলওয়ালাকে বলছিলাম, বললো কি আজ নিয়ে যাও মালা, ভোরবেলায় ফুল ফুটবে। কুঁড়িতেই ছুঁচ ঢুকিয়ে মালা বানিয়ে ফেলেছে। মঙ্গলবার মা কালীর কাছে দেবো জবা ফুল, তা বলছে নিয়ে যান দিদি, আজকে রাত্রে নিয়ে যান, কালকে ফুল হয়ে ফুটেই বা কী করবো, তো মালা হয়ে গেছে। তা আমাদের ট্রান্সজেন্ডার ওই ছোট্টবেলা থেকেই তাদের ছুঁচ ঢুকিয়ে মালা বানিয়ে রেখে দেয়। ও যখন ফোটে তখন ও আর নড়তে চড়তে পারে না, মালায় আটকে গেছে। বুঝতে পারছি জায়গাটা? একদম তা কি বোঝাতে করে ওদের পেরেছো। রিপ্রেজেন্টেশন দেখতে পাবে তুমি? তাহলে মানে মানে কোথাও এই যে এত কিছু বলা হয়, মেন্টাল হেলথ দেখা হয়, ওদের ফিজিক্যাল হেলথ দেখা হয়, কেন ওদেরকে দিয়ে পড়াও? ওদেরকে যদি তুমি সত্যিকারের সমাজের কাজ করো, বাচ্চা বয়স থেকে ওদের নিয়ে নাও, পড়াও, করে দেখাও। এই যে যেমন দেখায় যেমন মনে করো আইএস তৈরি করে, খুব গরিবের ছেলেকে আইএস তৈরি করছে, তুমি এইটা ট্রান্সজেন্ডার দিয়ে করা যায় না? ট্রান্সফরমারদের দিয়ে করা যায় তো, কই তার তার তো কোথাও লক্ষণ দেখি না। কারণ ট্রান্সদের যা বুদ্ধি থাকে, ঈশ্বর তো তাদেরকে অন্যভাবে গড়ে আর কি, হ্যাঁ। এবং সে বুদ্ধি মানে ভাবা যাবে না। শরৎচন্দ্র নিজের লিখতেন অনিলা দেবী ছদ্মনামে, হ্যাঁ। তা রবি ঠাকুর বলছেন আমার অন্তঃপুরচারিণী এক নারীর কথা, হ্যাঁ। তা সেই কথাগুলো তো আমরা পড়ি। রবি ঠাকুরের গান তরুণ মজুমদার নায়িকার গলায় দিচ্ছেন, হ্যাঁ। একদম, অর্থাৎ আরো বেশি অনেক সাপোর্টিভ পরিবেশ দরকার, সাপোর্টিভ পরিবেশ না, মানুষকে ভেতর থেকে সৎ হতে হবে। একদম পরিবেশ সাপোর্টিভ, যারা ওদের নিয়ে ব্যবসা করে, ব্যবসা করে পরিষ্কার হচ্ছে, ওদের নিয়ে ব্যবসা করে। আমার গলা কেটে ফেলুক, মেরে ফেলুক, আমি বলবো ওদের নিয়ে ব্যবসা। ওই ফুল বললাম না, কুঁড়ি থেকেই ওদেরকে ইয়ে করে ফেলছে, তো নষ্ট হয়ে যায়। আমার বাবা খুব টাইট ছিল বলে না আমাকেও মালা বানিয়ে দিত। আমার বাবা খুব টাইট, মাও খুব টাইট ছিলেন। মা বর্ধমানের, বাবা বাংলাদেশের। আচ্ছা, তো সুতরাং মানে তাদের জন্যই বোধহয় তুমি এটা এগোতে একদম পেরেছো। একদম বাবা মার ওই কঠিন যে সংগ্রাম আমাকে নিয়ে, মানে বারবারই এসেছে, বারবারই আমাকে মানে বাইরে ঘরের থেকে বাইরে নিয়ে যাওয়ার অনেক আত্মীয় স্বজনরাই আর কাটি হয়ে যায় টাকা পেলে। ঠিক কথা। মানে কি একটি মেয়ে যেরম ভাবে চলে যায় বাইরে, আর এদেরকে যেভাবে বার করে আনে, গ্রামে গঞ্জে থেকে নিয়ে আসে গো একদম শহরে। আগে তোমাকে তৈরি করে তোমাকে ঝুনো নারকেল করে এবার ছেড়ে দেবে, এবার তুই পাউডার কেস হয়ে ঘোরো। এই সমস্ত মানে এই যে তুমি যে ঘটনাগুলোর কথা বললে বা যে এই স্ট্রাকচারের কথা বললে, এখান থেকে কোনোভাবে বেরিয়ে আসা সম্ভব নয়? মানে একেবারেই এই স্ট্রাকচার থেকে বেরোতে গেলে যেটা হতে হবে, সেটা ওই বৈদেশিক মুদ্রার উপর লোক করে বসে আছি আমরা, তখন নিজেরা বিদেশ হতে পারিনি, তাই না? আমরা পাটায়া দেখি, হংকং দেখি, আমেরিকা দেখি, এবং ওই বিরাট কি না, আমি যখন গিয়েছিলাম, আমি যখন একটা ওই মালদা কলেজের 2007-08 সময় একটা সেমিনারে আমাকে ডেকেছিল, তা গিয়ে বারবার বলছে রূপান্তরকামী রূপান্তরকামী। তখন আমি দেখলাম ওদের সেক্রেটারি বসে আছেন, প্রেসিডেন্ট, হ্যাঁ, সেক্রেটারি তো প্রিন্সিপাল, তাহলে প্রেসিডেন্ট তো মাথায় কলপ লাগিয়েছেন, তা উনি রূপান্তরিত হননি। আর এই যে কথাটা বলে ফেলেছিলাম, সেটা নিয়ে আমাকে ভীষণ তখন হই হই হয়ে গেল। তখন একজনকে পাঠিয়ে দেওয়া হলো, সে এসে বলল চুপ করুন, আপনি তো অধ্যাপনা করছেন এখানে পশ্চিমবঙ্গে, জানেন আপনার মতো লোকেরা পাটায়াতে তারা দেহ ব্যবসা করে। কে দেহ ব্যবসা করে আর কে অধ্যাপনা করে, এইগুলো নির্ধারণ কারা করে? দেহ ব্যবসার জন্য কারা নিয়ে যায়? এই যে আমার বাড়িতে যে ল্যাবটা আছে, সে তো আমার কোলে শুয়ে থাকে, আর হাতিবাগানে যখন গিয়ে দেখতে যাই ল্যাবগুলোকে কী অবস্থায় থাকে বলো তো, আমি তখন ওকে যখন আমি আদর করি, চুমু খাই, আমি ওই ল্যাবগুলোর কথা ভাবি যে তুই তো একটা সংসার পেয়েছিস আমার কাছে। আমিও হয়তো আমার বাবা মার কাছে ওই ল্যাবটার মতন, যে আমাকে বাবা মা খুব মন দিয়ে নিবিড় করে মানুষ করতে পেরেছে, 4 সপ্তাহ হাতিবাগানের ল্যাব করে রেখেছে। সোসাইটির এই জায়গাটা পরিবর্তন করতে গেলে মেইন স্ট্রিমকে পরিবর্তিত হতে হবে। কিরকম? কীরকম বলতে তুমি বলো তো, আজকেও এই কর্পোরেট যুগেও 15 টাকার দেহ ব্যবসায়ীরা রয়েছে। কেন রয়েছে? আমি মেয়েদের কথা বলছি, কারণ আমার বাড়ির সামনে একটা বিশাল বথেল আছে, আমি সেখানকার মেয়েদের নিয়ে নারী শক্তি বলে একটা সংগঠনও করেছি, হ্যাঁ, ওই তোমার রোটারির সাহায্যে।
তা আমি তাদেরকে বুকে বল এনেছি, তারা আমাকে খুব আশ্রয় করে, আমার কথা শোনে। এবং সবচেয়ে বড় কথা, যে মেয়েটা 15 টাকায় দেহ ব্যবসা করে, সে যোগাসন করছে এখন, জানো। মানে এই যে যোগাসন করার জন্য যে ধ্যানাসনটা লাগে, সেটা তো তার মনে এসেছে। অর্থাৎ আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো। তো এইটা যে 15 টাকায় দেহ বেচছে, সে কিন্তু বুঝছে যে আমার আত্মার শরীর হয়তো আলাদা। তা সেটা তো আছে। এবার তুই বলো তো, এগুলো থাকবে কেন? থাকবে কেন? একদম। মানে এই জন্যই আছে। এবং তারপরে বেশ মজার যে এইডস রোগ আছে। পৃথিবীর কোনো উন্নত দেশে নেই, আমাদের দেশে এইডস রোগ আছে, এইডস রোগী আছে, HIV পজিটিভ আছে। তার জন্য প্রচুর সেবামূলক প্রতিষ্ঠান আছে। এবং তাদের পাশাপাশি এই মানুষগুলোকেও দেখিয়ে দেওয়া হচ্ছে এরাও HIV। তুমি জানো তো, আমি বলেছি অনেক জায়গায়, তোমাকেও বলছি, ট্রান্সজেন্ডাররা রক্ত দিতে পারে না। ট্রান্সজেন্ডার ইজ গল টু সেক্স ওয়ার্কার। এবং এইরকম একটা ধারণার মধ্যে একজন ট্রান্সজেন্ডার ট্রান্সওম্যান হয়ে তারপর তার প্রিন্সিপাল হওয়া কতটা শক্ত, কতটা কঠিন, কতটা দুঃসাধ্য নয়, অসাধ্য। ঠিক কথা। বুঝতে পারছো? তো এখন মানে ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখেছিলে? মানে একটা তো স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে অধ্যাপনায় যাব, বা আমি বড় হয়ে অন্য আমার কোনো কোনোদিনই প্রফেশনে। বড় হয়ে অধ্যাপনায় আসার ইচ্ছে ছিল না। আচ্ছা। আমি সুচিত্রা সেনকে দেখতাম, আমার সুচিত্রা সেন হওয়ার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ। কিন্তু তখন তো বুঝতাম না ছোটবেলায় যে সুচিত্রা সেন হওয়াটা আমার জন্য নয়। এবার বাবা আমাকে বলেছিলেন, তারপরে আমি খুব ভালো নাচতাম, আমি মনসি চাকি সাহেবের গ্রুপে নেচেছি। আর তখন লালিদার কাছে করেছি ডান্স। কিন্তু বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, না না, নাচ ফাচ হবে না। তুমি তুমি যে পরিবার থেকে যাচ্ছ, সেই পরিবার থেকে গেলে তোমাকে পড়াশোনা শিখে অধ্যাপক হতে হবে। তখন অধ্যাপকদের খুব ছিল আর কি, মানে সম্মান বা শ্রদ্ধা। তারাও তখন বেতন কম ছিল ওদের, তাই জন্য সম্মান শ্রদ্ধাটা ছিল। বেতন বেড়ে যাওয়ার পর তো সব বদলে গেল। একদম। হ্যাঁ, কিন্তু অভিনয় তো তুমি করেছো। হ্যাঁ, অভিনয় আমি নান্দিকার ওয়ার্কশপও করেছি। আচ্ছা, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে ছোটবেলায় যখন সুচিত্রা সেন হওয়ার ইচ্ছে ছিল, তারপরে অভিনয়, ক্যামেরার সামনে দাঁড়ানো। আমি সেদিনকে বললাম, সেদিনকে এক ভদ্রলোক লিখেছেন আমার একটা ওই সোশ্যাল মিডিয়ায়, আমার একটা দেখে, আপনি কি অধ্যাপিকা না নাটক করেন? হ্যাঁ, তখন আমি বললাম, আপনি কি জানেন অধ্যাপনার চেয়েও নাটক করা কত শক্ত, আর অভিনয় কত বড়? ঠাকুর পরমহংস বলতেন থিয়েটারে লোকশিক্ষা হবে। অর্থাৎ যিনি অভিনয়, থিয়েটার মানে থিয়েটারে লোকশিক্ষা হবে, যার জন্য গিরিশকে এত ভালোবাসতেন। তা অর্ধেক মানুষ এগুলো জানেই না, তারা অভিনয় বলতেকে ব্যঙ্গ হিসেবে দেখে, খারাপ হিসেবে দেখে। একটি মেয়ে অভিনয় করে মানে সে খারাপ, দুশ্চরিত্রা। সে কিন্তু এইগুলো কিন্তু এখনো যায়নি মন থেকে, আছে কিন্তু এখনো। একদম। তো সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল? মানে শোনো, আমার কাছে যে অভিজ্ঞতাগুলো এসেছে, সেই অভিজ্ঞতাগুলো আমার প্রত্যেকটাই মনে হয়েছে, জানি না আমি মানে পরলোক, জন্মান্তরবাদ এগুলো হয়তো আছে। তা আমি হয়তো একটু আগের জন্ম থেকেই আমি হয়তো একটু এগিয়ে আছি। সুতরাং আমি আর এগুলোকে অভিজ্ঞতা মনে করি। আমি যদি হলিউডে করতাম ভাবতাম অভিজ্ঞতা হলো। এখানে এখানে যে অভিজ্ঞতাগুলো হয় বেশিরভাগই বিটার। কিন্তু বিটার হওয়া ভালো, সুগারটা কম থাকবে, এই জন্য অসুবিধা হয় না। মানে একমাত্র কৌশিকের সাথে কাজ করেছি, সে আমার ভালো লেগেছে কৌশিকের সাথে কাজ করতে। সৃজিতের সাথে আলাপ আছে, ইচ্ছেও আছে যে সৃজিত আমায় কখনো, সৃজিত খুব বড় বড় কথা বলেছে আমাকে, আপনি তো একটা দারুণ কাজ করেছেন এইটাই। কিন্তু আমি দারুণ কাজ করেছি, এখন ও আমাকে যদি একটা কাজ করে আমার ভালো লাগবে, কিন্তু আমাকে কেউ সহজে ডাকে না হয়তো। মানে আসলে আমাকে দিলে তো আমি এমন একটা জায়গায় পৌঁছেছি, যে তুমি যেটা বলছিলে, যে আমাকে যখন যেমন কৌশিক যে কাজটা দিয়েছে মানবী, মানে আমি কখনো মানবী বলে আমার বায়োপিকটা দেখাচ্ছে। একদম। আরেকটি ছবিতে করেছি রাজশ্রীদের ছবিতে, সেখানেও আমাকে মানবী। হ্যাঁ, মানে আমার ওখানে উপস্থিতিটা হচ্ছে আমার এই সামাজিক যে জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠা করেছি। যেমন শ্রীনিকেতনের মমতা শঙ্কর শাড়ি পরছিল, সেইরকম ব্যাপার এসছে। একদম তাই। আচ্ছা, এবারে একটু অন্য প্রসঙ্গে আসি মানবীদি। তোমার কাছে ভালোবাসা কি? মানে এই কারণে আমি জিজ্ঞেস করছি, ধরো তুমি বেশ কয়েকবার সম্পর্কে গেছো, বিয়েও করেছো। হ্যাঁ, হ্যাঁ, বলতে পারো, সম্পর্ক 3 বার বিয়ে হয়েছে। হ্যাঁ, যে কোনো কারণে হোক ভেঙে গেছে, হয়েছে। না, ভেঙে তো যাবেই, মানে ভেঙে যাওয়ার কারণও আছে। তার তো ধান্দায় আসে না, মানে এসছিল আমার কাছে মজা করতে, এসছিল বিদ্রুপ করতে, এসছিল আমাকে ফাঁসিয়ে দিতে, এসছিল আমাকে জেলে ভরতে এসছিল। তো কি করবে বলো? আচ্ছা, তার পেছনেও তাহলে কোনো কারণ? হ্যাঁ, তারা জানে এইগুলো, এদের সাথে আবার বিয়ে হয় নাকি, এদের থেকে টাকা পয়সা নেবো, এ করবো, তারপর জেলে ঢুকিয়ে দেবো। মামলা করেছে তারা গিয়ে, আছে এরকম। তুমি ভালোবাসা বলতে বলে না, ভালোবাসা বলতে কি বোঝো? ভালোবাসা বলতে আমি বুঝি জিসাস ক্রাইস্ট, কাঁটার মুকুট পরে ক্রুশে বিদ্ধ হওয়া।
ভালোবাসা মোরে ভিখারি করিয়েছে, দাঁড়িয়ে আছে মোরে খ্রিস্টের সম্মান। কিন্তু তুমি এই যে সম্পর্কের মধ্যে গেছো, সেটা তো তুমি মন থেকে গেছো, তুমি পুরোটা দিয়ে গেছো। তাই তো তারপর হয়, হ্যাঁ। কোনো কারণে মানে বিভিন্ন না, কারণে, আমি কোনো দেখেছি কারণে বাবা নয়। মার মধ্যে ভালোবাসা, সুতরাং আমি তো শিখেছি পরিবার থেকে, সমাজ থেকে, তো আমি তো মন দিয়েই যাব। একদম। বাবা মার মধ্যে তো আমি ওইসব বিচ্ছেদ বিভেদ দেখিনি না, বা কোনো মানে ঠকানো দেখিনি, সেটা না, আমার কাছে তো সেটাই হবে স্বাভাবিক। হ্যাঁ, মন থেকে গিয়েছি বলে আমি কিন্তু ওগুলোকে, তারাও আমাকে নিয়ে কিছু করতে পারে, কিন্তু আমি আমার থেকে এখনো ঠিক আছি। মানে আমি যখন আমার মেয়েকে ভালোবাসি, আমার ওই বাচ্চাটাকে, যে ল্যাব্রাডর বলো বা ডোবারম্যান যারা আছে আমার কাছে, তাদের যখন আমি চুমুটা খাই, অন্তর থেকেই খাই, কিন্তু ঠিক আমি কথা। জানি ওকে খেতে না দিলেও কিন্তু আমায় কামড়ে দেবে, রেগে যাবে, চেঁচাবে, গড়গড় করবে। ও বোঝে যে আমাকে পেটটা ভরাও, তারপর তুমি, ও তারপরে ওই সময় খুব চাটাচাটি করবে, ভালোবাসবে। সুতরাং ভালোবাসার প্রথম আগের সত্যটাই পেট ভরানো গো, এটা বুঝেছি। আর সত্যি তো বাবা আমাকে খেতে দিতেন বলেই তো তখন আমি সুযোগ পেতাম। এখন তো নিজে রান্না করে খাই, তখন বুঝতে পারি যে বাবা আমার কত কঠিন ব্রত করেছেন সংসারে। কিন্তু কোনো অভিযোগ নেই? না, যোগ আছে, অভিযোগ নেই। আচ্ছা, মানে সেগুলোকে তুমি লেট গো করতে দিয়েছো আর কি, ঠিক আছে। লেট গো না, আমি বুঝেছি এটা সমাজ, এটা হয়, এটা মানে কি বলতো, তুমি যখন আকাশ হয়ে যাবে না, তখন হয়তো বৃষ্টি হয়ে কাঁদবে, কিন্তু তুমি কোথাও কিন্তু ধুলোর মতন অন্যের মাথার চুলে আটকে গিয়ে তাকে বিব্রত করবে না। আবারও যদি সুযোগ হয়, মানে আবারও যদি তোমার জীবনে কেউ আসে, এমন একজন মানুষ এখন যে প্রচুর মানুষ আমার মেসেঞ্জারে এসে বসে আছে, আচ্ছা, আর যারা আসে তাদের আমি মানুষ করে বাড়ি পাঠিয়ে দিই। এটা ভালো বলেছো। বললাই, তাই হচ্ছে আমার এত বয়স হয়ে গেল, এখনো দেখছি আমাকে এমন এমন বোকা বোকা কথা বলে না, দিদি আপনাকে খুব ভালোবাসি। আর হ্যাঁ, আমি তো কালো দাসী, আমাকে বলাই উচিত যে আপনাকে আমি ভালোবাসি। তুমি মজার কথা বলো, কিন্তু ভীষণ বিটি, খুব মজার আমি কথা কালো দাসীটা, বলো। আমার বড় মার, নৈহাটির বড় মার পিছনেই আমার বাড়ি। হ্যাঁ, তাই হ্যাঁ। শুধু আমার বাচ্চা বয়স থেকে বাবাকে দেখছি বড় মার পুজো করতে, আমি তো বড় মার সঙ্গে একেবারে সম্পৃক্ত। সেজন্য কালো দাসী কিন্তু আমার কাছে সেই মা কালী, কিন্তু আমি কালোর সঙ্গে আমি কালযুক্ত উদাসী করে কালো দাসী করেছি। মানে সন্ধিটা তো ওরা বুঝবে, আর কাউকে বোঝানোর দরকারই নেই। কি আমরা অনেক সময় ভাবি ও বুঝবে না, আমি বুঝছি, এই যে একটা আত্মম্বরী, সেটাও রাখা উচিত নয়। কারণ আমি মনে করি মানুষকে বোঝাতে গেলে বোঝে না, কিন্তু তুমি যদি বুঝে তাকে বলো, ঠিক ক্যাচ করবে সে। ঠিক কথা। কিন্তু তুমি বোধহয় ভালোবাসার মানুষজন অনেক পেয়েছো। সে তো প্রচুর। আমি বললাম তো, এই যে আমার পাড়ায় এই যে নারী শক্তি করেছে মেয়েদের নিয়ে, সেখানে রেড লাইট এরিয়ার মেয়েরাও আছে, হোয়াইট লাইট, আমি ওরা উল্টে করে বলি হোয়াইট, মানে তথাকথিত সভ্য সমাজও আছে, আর তথাকথিত রেড লাইটও আছে। কারণ ওখানে একদম, ওটা তো বহু বছরের, সমরেশ বসুর গল্পেতে পাবে তুমি, ওই তোমার ষষ্ঠ ঋতুতে পাবে ওদের কথা, বা ছেঁড়াতম সুখে আছে, হ্যাঁ, এরকম। ওইখানে সমরেশ বসু কি, এটা বঙ্কিমচন্দ্রেরও আগেতে, হরপ্রসাদ শাস্ত্রী থেকে ওটা চলছে। আমার এটা করেছিলেন ভট্টাচার্য, সেই সময়কার যারা পুরোহিতের, মানে সুরপুরোহিতের গলি, সমরেশ বসুর লেখায় আছে। তা সেইখানকার রেড লাইট এরিয়ার মহিলা, এটা বুঝেছো, মানে কত প্রজন্ম ধরে তারা এটা করে আসছেন। তা তারা তো কোথাও আত্মার আত্মীয়ই হয়ে যান সবার সাথে, মানে তাদের সঙ্গে তাদেরও অনেক গল্প আমি লিখেছি, আমার একটা লেখা মালতী মাসি বলে আছে। আর খুব ছোটো থেকেই লিখতাম আর কি। তা আসলে দেখেছি তো চোখের সামনে, পচা দেখেছি, বাস্তব দেখেছি, ব্যাঙের ছাতা গজানো জীবন দেখেছি, কিন্তু তবু তো মানুষ বাঁচে তারপরেও। আর এখন বোধহয় তোমার মানে ভালোবাসার মানুষজনের পাশাপাশি তোমার পোষ্য, তারা বোধহয় হ্যাঁ, এখন তো নিঃস্বার্থ ভালোবাসাটা, ভালোবাসে। হ্যাঁ, নিঃস্বার্থ। ওগুলো বলে খেতে না দিলে পোষ্যও তোমায় কামড়াবে, তাই? কিন্তু হ্যাঁ, না, আমি ওদেরকে ওরকম যে নিঃস্বার্থটা তো ভাবি না। আমি আসলে একটা জিনিস ভাবি, যে আমরা আমাদের আমাদের ভালোবাসাটা আসলে কিন্তু নিজেকেই ভালোবাসা। আমি যখন বলছি ওকে আমি ভালোবাসছি, আসলে না, আমার নিজের আবেগকে কিন্তু আমি স্যাটিসফাইড করছি। তুমি তোমার আবেগকে স্যাটিসফাইড না করে যদি কাউকে ভালোবাসো, সেইটা কিন্তু আসল ভালোবাসা সেটা হয়। হয়। যেটা হয়, হবে, অবশ্যই হবে, যখন তুমি প্রাপ্ত মনস্ক হবে, ওই মানসিকতায় পৌঁছলে, তখন নিশ্চয়ই হবে। তখন তো তুমি দেখবে না, ওই চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহু শূন্য জীবনে। শূন্য জীবনে চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারী, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারী। এই কথা তো রবি ঠাকুর বলেছেন।
সুতরাং তুমি যদি হৃদয়টাকে প্রসারিত করো তখন তুমি পারবে, তখন তুমি নিজে আঘাত পেলে, আঘাত সে যে পরস্তব, সেই তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি নাচে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো। এই যে তুমি এত পজিটিভ একজন মানুষ, পজিটিভ পার্সন, অবশ্যই ভীষণ পজিটিভ। হ্যাঁ, কখনো কষ্ট পাও কোনো কারণে? এখন তো কষ্ট ব্যাপারটা তবে তখনই পাবে যখন তোমার চাহিদা থাকবে, আসক্তি থাকবে। চাহিদা নেই তোমার কোনো? না, কিছু চাহিদা, এই যে লিপস্টিক লাগাইছি এটা একটা চাহিদা। এখন তো চাহিদার থেকে আমার যোগান বেশি, সুতরাং আমার তার চাহিদা থাকবে কোত্থেকে, তার মানে আমার মনে হয়েছে। কষ্টটাকে আসতেই দাও না জীবনে? তা কষ্টে এসেছে, আমার নামে 100টা মামলা আছে, যে কেসগুলো আমি করিনি। হ্যাঁ, সেইগুলো মানে আমি একটা বাচ্চাকে, 17 বছর 7 মাসের বাচ্চাকে চুরি করে তাকে আমি হিজড়ে বানিয়ে বিক্রি করেছি। এটা হলো আমি প্রিন্সিপাল হওয়ার পরে। বোঝো এর মধ্যে কী পলিটিক্স থাকতে পারে। এবং তারপরে সেই কেসটাতে আমাকে পুলিশ খুঁজে পেল না, আমি একটা সরকারি চাকরি করি, পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে, অ্যাবসকন্ড আমি। এবং আমি তারপরে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হলো, এবং সেই অ্যারেস্ট ওয়ারেন্ট থেকেও পুলিশ আমাকে ধরলেন না। আমার এলাকাতে সবাই আমাকে জানেন, চেনেন, ভালোবাসেন। ও এটা করতেই পারে না, তো হয় একটা জনশ্রুতি থাকে। আর সত্যিই তো আমি করতেই পারি না। হ্যাঁ, মানে খুব কষ্ট আসে ব্যাপারগুলো। যেহেতু আমি একজন মানুষ হয়ে দেখাতে চাইছি যে ট্রান্সজেন্ডার কিন্তু তারাও মাথা তুলতে পারে, আমার মাথাটা ভেঙে দিলে প্রমাণ হয়ে যাবে না এরা সব বদমাইশ, চোর, ছেঁচোর, এরা বাচ্চা চুরি করে। হ্যাঁ, বুঝতে পারছো? অত সোজা নয়। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। দুটি চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে, নতুন সাহসে এই বুক ভরাবো, ঠিক পৌঁছে যাব। বাচ্চাবেলায় এই সিনেমাটা দেখেছিলাম, হিরে মানিক, একদম। এবং সেই গানটা কিন্তু আমার মাথায় ঢুকে আছে, এই কটা লাইন। তার মানে অভিযোগ কিছু রয়েছে, কিন্তু না, সেটা নিয়ে আর অভিযোগ জানো তো, আমি সত্যি কথা বলছি যে অভিযোগ নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা যন্ত্রণা, কষ্ট, এবং সেটাই ওপর থেকে দেখা কষ্ট। যে দেখুন, দেখো আমি তোমাকে বলি যে ভগবানও হয়তো কাঁদেন কোথাও। হ্যাঁ, সেই কাঁদেন কখন? যখন তিনি দেখেন যে যে ভগবান দেখছেন যে ও আমাকে এটা করছে। হ্যাঁ, আমি বলছি যে আমাদের যে কনসেপ্ট, বাচ্চা ছেলে তার মার বুকে লাথি মারছে দুধ খেতে খেতে। হ্যাঁ, তা মা বুঝছে এই লাথি মারাটা ও এখন বোঝে না বলে এটা করছে। এইভাবে যদি তুমি দেখো তাহলে মার ওই অন্তরে একটা লাগছে, ব্যথাও লাগছে, মা দুধও খাওয়াচ্ছেন। আর তুমি যদি এটাকে বলো এটা তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আমার কিছু করে, কারণ আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, এবং প্রত্যেকটি মিশনের যে যারা সভাপতি, প্রেসিডেন্ট, তাদের তুমি যদি দেখো, আমি বলছি আমার খুব প্রিয় একজন মানুষ রঙ্গনাথানন্দজি, তিনি মারা যাচ্ছেন, তার হাতে চ্যানেল ট্যানেল লাগানো, তখনও তিনি বই পড়ছেন আর বলছে আচ্ছা ওনা একজন তো অপারেশন করাচ্ছেন, মানে বলছে আমাকে কোনো অ্যানাস্থেসিয়া লাগবে না। ভাবতে পারো একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজ, তিনি অ্যানাস্থেসিয়া ছাড়া অপারেশন করছেন, তখন বলছে আপনার ব্যথা লাগছে না? বলছে না না, ওই তো ঠাকুর বসে আছেন, ঠাকুর আমাকে তো দেখছেন। তারা দেখতে পেতেন ঠাকুর বসে আছেন। এটা তুমি আমি বললে তো বললে বলে পাগলামি করছে। তা তুমি বলবে না না, ও বেটা কষ্ট পাচ্ছে, তাও বলছে পাচ্ছি না। আমরা তো ওই জায়গাটা পৌঁছাতেই পারবো না। হ্যাঁ, সুতরাং এই শিক্ষাটা তো আমরা নিতেই চাই না। মহারাজদের ওই শিক্ষাটা নিতে চাই, গিয়ে বসে থাকি, ওদেরকে বসে বসে ভাবি রে বাড়িতে হুলোগুলো কি করছে, এই ওটা করলে তো হবে না, তোমাকে তো সত্যি করে নিতে হবে। নিতেই চাই না, দিতে চাই, নিতে কেহ নাই।